বেতন যদি কেউ নিয়ে থাকেন সেই বেতন তাদের ফেরত দিতে হবে, খুব পরিষ্কার কথা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননাকারী পদক্ষেপ করে, বিশেষ করে বক্তব্য রেখে আসলে বিড়ম্বনায় পড়েছেন। সেই বিড়ম্বনা থেকে বাঁচতে এইসব কথাবার্তা বলছেন এবং ওই অযোগ্য চাকরি প্রাপকদের তালিকাও তৈরি করতে হবে, ওই ওএমআর শিটও আপলোড করতে হবে, সবই করতে হবে, আইন মেনেই করতে হবে। এবং সুপ্রিম কোর্ট অলরেডি সে কথা বলে দিয়েছে, কারণ ও চাইছে যে ওই আদালত অবমাননাকারী লোকের সংখ্যা বাড়ুক। ও নিজে করেছে, ওই সংখ্যাটা বাড়িয়ে দিতে চাইছে, দিয়ে ভাবছে আদালতের হাত থেকে বেঁচে যাব। বাঁচবেন না আপনি। পরেশ অধিকারীকে দলে নিয়ে এসে অঙ্কিতাকে টুক করে লিস্টে তুলে দিয়ে এ বুদ্ধি কার ছিল দিদি? ও পিসি, একটু একটু জিজ্ঞাসা করে নেবে। অত দূরে আবার কালীঘাট থেকে আবার সোদপুর যাওয়ার কি দরকার? কে বলেছিল যে তোমাকে 1 বছরের মধ্যে ওএমআর শিট ডিস্ট্রয় করে দিতে? কে বলেছিল? কোনো চাকরি প্রার্থী আমাকে একজনকে ডেকে এনে দিন। তোমার চাকরি চুরিও মেনে নিতে হবে, তোমার বালি চুরিও মেনে নিতে হবে, তোমার গরু চুরিও মেনে নিতে হবে, তোমার চাল চুরিও মেনে নিতে হবে, সব চুরি মেনে নিতে হবে। দেখুন, মিরর ইমেজের বিষয়ে বলি। কলকাতা হাইকোর্ট 363 নম্বর প্যারাগ্রাফের কলকাতা হাইকোর্টের জাজমেন্টে মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের জাজমেন্টটা পড়বেন। সেখানে 363 নম্বর প্যারাগ্রাফের সাবপ্যারা 3-তে নির্দিষ্টভাবে বলা আছে যে ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করতে হবে। সুপ্রিম কোর্ট তা যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টের 6 নম্বর প্যারাগ্রাফে সেই 363 নম্বর প্যারাগ্রাফটি সেটা লেখা আছে। এবং যদি 45 নম্বর প্যারাগ্রাফ, যেখানে কনক্লুশন শুরু হচ্ছে, 45 নম্বর প্যারাগ্রাফ থেকে যদি পড়তে শুরু করেন তাহলে দেখবেন যে কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকে আপহেল্ড করেছে, দিয়ে কিছু মডিফাই করেছে। ফলে এই জাজমেন্টটি, সুপ্রিম কোর্টের জাজমেন্টটি কলকাতা হাইকোর্টের জাজমেন্টকে আপহেল্ড মানে হচ্ছে যে ওএমআর শিট যে আপলোড করা ওয়েবসাইটে সেটাও আপহেল্ড। ফলে এখানে ওএমআর শিট আপলোড করতে ওয়েবসাইটে কোনো প্রকার আইনি প্রতিবন্ধকতা নেই। আসলে ওনারা যে সিবিআই থেকে যে ওএমআর শিটগুলো পেয়েছেন সেগুলো আপলোড করতে চান না, সেই জন্য বিভিন্ন অজুহাত খাড়া করছেন। আপলোড করার ক্ষেত্রে কোনো প্রকার আইনি প্রতিবন্ধকতা নেই। দেখুন, সেটা তাকে প্রকাশ করতেই হবে, তার কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে তাদের যারা অযোগ্য চাকরি প্রাপক রয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা আদায় করতে হবে, মাইনে আদায় করতে হবে। যে মাইনেগুলো তারা পেয়েছেন সেই মাইনেগুলো আদায় করতে হবে। ফলে খুব স্বাভাবিকভাবে সেই তালিকাতে প্রকাশ করতেই হবে। আসলে শিক্ষামন্ত্রী যা বলতে চেয়েছেন, আসলে আদালত অবমাননার হাত থেকে বাঁচতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননাকারী পদক্ষেপ করে, বিশেষ করে বক্তব্য রেখে আসলে বিড়ম্বনায় পড়েছেন। সেই বিড়ম্বনা থেকে বাঁচতে এইসব কথাবার্তা বলছেন এবং ওই অযোগ্য চাকরি প্রাপকদের তালিকাও তৈরি করতে হবে, ওই ওএমআর শিটও আপলোড করতে হবে, সবই করতে হবে, আইন মেনেই করতে হবে। এবং সুপ্রিম কোর্ট অলরেডি সে কথা বলে দিয়েছে। সুপ্রিম কোর্ট যেখানে রায়টা দিয়ে দিয়েছে সেখানে এই যে পোর্টালটা খোলা রয়েছে কিভাবে, এবং বেতন যে সাবমিটের বিষয়টা যে সেটা হচ্ছে কি করে? করতে পারেন না, আমি অলরেডি কন্টেম্প নোটিশ দিয়েছি তাদের, করতে পারেন না এবং কেউ বেতন পেতে পারে না। কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে অবৈধ চাকরি প্রাপকদের চাকরি ওই যে মাইনে আকারে যা পেয়েছেন সেগুলো ফেরত দিতে হবে। 3 তারিখের পরে আর কেউ শিক্ষক নন, বেতন যদি কেউ নিয়ে থাকেন সেই বেতন তাদের ফেরত দিতে হবে, খুব পরিষ্কার কথা। দ্বিতীয় হচ্ছে সেটি আদালত অবমাননাকারী পদক্ষেপ হবে। যারা যারা করবেন, যে রেসপন্সিবল অফিসার হবে, সে প্রধান শিক্ষকই হোক বা যে কোনো ডিডিও হোক, ডিআই হোক, ডিডিও মানে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, যে পদে আছেন, যেই বেতন দিচ্ছেন, যিনি বেতন রিলিজ করবেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি রেসপন্সিবল হবেন। যে অফিসার এই আইনের পরিপন্থী কাজ করবেন তিনি রেসপন্সিবল হবেন। সময় অপেক্ষা করুন। অলরেডি কন্টেম্প নোটিশ কেস নিশ্চিতভাবেই কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট হবে তাদের এগেনস্টে যারা এই পদক্ষেপ করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে দেখবেন ওই জাজমেন্টে 26 নম্বর প্যারাগ্রাফের একদম শেষ অংশে 6276 জনের কথা উল্লেখ আছে, যেগুলো এসএসসি অ্যাকনলেজ করেছে। ফলে ওই সংখ্যা তো অ্যাকনলেজ, এসএসসি দ্বারা অ্যাকনলেজ অযোগ্য, অবৈধ। এই অ্যাকনলেজ অবৈধ, এটা তো এসএসসি আগেই থাকা উচিত, এতদিন দেরি লাগার তো কোনো কথা নয়। তার কারণ এটা তো সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ আছে, আপনারা অ্যাকনলেজ করেছেন বলে। এরপরে তো এত দেরি হওয়ার কথা না। 3 তারিখে রায় প্রদান, 21 তারিখ পর্যন্ত কেন এত দেরি হবে? আসলে ওনারা অন্য কিছু পরিকল্পনা করছেন কিনা সেটা আমাদের দেখতে বুঝতে হবে। আর সেটা যদি করেন, আদালত অবমাননাকারী কোনো প্রকার পদক্ষেপ করেন, আপনারা প্রত্যেকে রেসপন্সিবল থাকবেন এবং প্রত্যেককে শাস্তি ভোগ করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যা যা বলেছিলেন ওই ইন্ডোর স্টেডিয়ামে,
মিথ্যা প্রতিশ্রুতি, আদালত অবমাননাকারী পদক্ষেপ এবং বক্তব্য। ইভেন ওর কথা শুনে, কারণ ও চাইছে যে ওই আদালত অবমাননাকারী লোকের সংখ্যা বাড়ুক, ও নিজে করেছে, ওই সংখ্যাটা বাড়িয়ে দিতে চাইছে, দিয়ে ভাবছে আদালতের হাত থেকে বেঁচে যাব। বাঁচবেন না আপনি। আইনি পরামর্শ আপনি একবার কেন 1000 বার নিন, কিন্তু আদালতের রায়ে যে কথা উল্লেখ আছে সেটা তো আর আপনি অন্য কিছু করতে পারবেন না। আদালতের রায়ে নির্দিষ্টভাবে বলা আছে যে বেতন ফেরত দিতে হবে। আপনারা অ্যাকনোলেজ করেছেন অযোগ্য কারা, তাদের কাছ থেকে বেতন ফেরত নিতে হবে। অবৈধদের কাছ থেকে, অবৈধ চাকরি প্রাপক রয়েছে, সেটা আপনারা অ্যাকনোলেজ করেছেন। ফলে আপনাদের তাদের কাছ থেকে বেতন ফেরত নিতে হবে, ওএমআর শিট পাবলিশ করতে হবে। ওএমআর শিট পাবলিকেশনের কথা তো কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল। কলকাতা হাইকোর্টের রায় তো সুপ্রিম কোর্টে আপিল হয়েছে, কিছু মডিফিকেশন হয়েছে। ফলে এই ওএমআর শিট আপলোড করতে হবে। এই অযোগ্য অবৈধ চাকরি প্রাপকদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। ওই মমতা বন্দ্যোপাধ্যায় যাই ঢপবাজি বারুক না কেন, ওসব ঢপবাজি ছাড়া আর কিচ্ছু না। মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি, আদালত অবমাননাকারী পদক্ষেপ। উনি নিজে ভালো করে জানেন এ থেকে কী হয়েছে না হয়েছে। দেখুন, রায় নিয়ে আপনি বিশ্লেষণ করুন, অ্যানালিসিস করুন, কিন্তু রায়টি ভালো করে পড়ে নেবেন, একটু ভালো করে। এটুকুই আমার আপনার কাছে বক্তব্য। দ্বিতীয় হচ্ছে যে এটি তো দেখতে হতো না, আপনার পিসি যদি দুর্নীতি না করতো, এই গোটা সিলেকশন প্রসেস তো ক্যান্সেল হতো না। এই দুর্নীতি তো হাতে ধরে আপনার পিসি শিখিয়েছে সকলকে, আর পিসি করেছে। দয়া করে রায় পড়ার আগে পিসির সঙ্গে একবার কথা বলে নেবেন যে ও পিসি, এ দুর্নীতি কে করেছে গো? এই রুল ফ্রেমিং থেকে শুরু করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া, এ কার গো? তুমি প্রেস ক্লাবের সামনে গিয়ে কাদের সাথে গুজুর গুজুর ফুসু ফুসু করে তাদেরকে টুক করে র্যাঙ্ক জাম্প করিয়ে দিয়ে এই দুর্নীতির হাতে খড়ি কে দিয়েছিল? অঙ্কিতার বাবাকে দলে নিয়ে এসে, পরেশ অধিকারীকে দলে নিয়ে এসে অঙ্কিতাকে টুক করে লিস্টে তুলে দিয়ে এ বুদ্ধি কার ছিল দিদি? ও পিসি, একটু একটু জিজ্ঞাসা করে নেবে। অত দূরে আবার কালীঘাট থেকে আবার সোদপুর যাওয়ার কি দরকার? কালীঘাটে জিজ্ঞাসা করে নিতে পারতে। আবার দিল্লির রায় পড়া ও অনেক কষ্ট হবে, বেকার ও এত কিছু করার দরকারই নেই। পিসিকে জিজ্ঞাসা করে নিলে সব বলে দেবে পিসি, যে কি করে অঙ্কিতা টুক করে লিস্টে উঠে গেল, কি করে শ্বেতা চাকরি পেল না, টুক করে ইনসান চাকরি পেয়ে গেল। এ পিসিকে জিজ্ঞাসা করলে পিসি সব থেকে ভালো বলে দিতে পারবে। এই মামলায় তো হতো না। পিসির ওই প্রেস ক্লাবের সামনে এসে যদি ইনসানকে চাকরি না দিত, তাহলে সেটা মামলা করতো না। এ মামলায় তো ববিতা করতো না। যদি ওই পরেশ অধিকারী সে যদি ওই তৃণমূলে যোগদান না করতো, বা তৃণমূল যদি পরেশ অধিকারীকে যোগদানের পরে তার মেয়েকে টুক করে ওয়েটিং লিস্টে না তুলে দিত 1 নম্বরে। এই দুর্নীতি শুরু করেছে মমতা ব্যানার্জি। এই হাতে খড়ি, এই এসএসসির দুর্নীতির হাতে খড়ি মমতা ব্যানার্জির হাত ধরে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছে, অন্য কেউ না। মমতা বন্দ্যোপাধ্যায়কে রেসপন্সিবিলিটি নিতে হবে। তাহলে এই যে চাকরি হারালো, তাদের দায়কে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, এসএসসির বোর্ডের, এদের দায়। যদি এইরকম একটি অকর্মণ্য, অদক্ষ, দুর্নীতিপরায়ণ সরকার না থাকতো, এই দিন দেখতে হতো না। এই সম্পূর্ণ দায় এই মমতা বন্দ্যোপাধ্যায়দের, সম্পূর্ণ দায় এসএসসির, সম্পূর্ণ দায় বোর্ডের, আর সম্পূর্ণ দায় যে আইনটি সঠিকভাবে তৈরি করতে না পারে তার। কে বলেছিল যে তোমাকে 1 বছরের মধ্যে ওএমআর শিট ডিস্ট্রয় করে দিতে? কে বলেছিল? কোনো চাকরি প্রার্থী আমাকে একজনকে ডেকে এনে দিন। আইনটাতে কে তৈরি করেছে? 2016 সালে 1 বছরের মধ্যে ওএমআর শিট ডিস্ট্রয় করে দেবো। একটা মিরর ইমেজ নিয়ে একটা প্রভিশন রাখতে পারতেন যে অন্ততপক্ষে মিরর ইমেজ রাখতে হবে ডিস্ট্রয় করার পূর্বে। যদিও এসএসসি মিরর ইমেজ রেখেছি এটা বলে পরবর্তীতে আর দেখায় না। এখন দেখায় না, দেখাতে পারে না, দেখাতে চাই না, সেটা এসএসসি বলতে পারবে। সার্ভার ডাটা থেকে ওএমআর শিট সাপ্লাই করছি বলে পরবর্তীতে বলে না ওটা সিবিআই এর দেওয়া ওএমআর। এটা এসএসসি বলেছে। যদি নির্দিষ্ট আইন থাকতো এটা বলার সুযোগ পেত না। এই আইন কে তৈরি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আরটিআই একটা বলা আছে 20 বছর তথ্য রাখতে হবে। কারণ 20 বছর যদি ওএমআর শিট রাখার এই প্রভিশন রেখে দিতে, তাহলে এই দিন দেখতে হতো না। এ সব দায় মমতা বন্দ্যোপাধ্যায় নিতেই হবে। এই অমুকের দায়, ও কেন মামলা, ও তুমি চুরি করবে,
তুমি কাঁড়ি কাঁড়ি নোট নিয়ে নেবে, তুমি টুক করে যে র্যাঙ্ক জাম করে চাকরি দিয়ে দেবে, তোমার দলে জয়েন করলো বলে তার মেয়েকে লিস্টে উপরে তুলে দেবে, আর লোকে মামলা করবে না? হ্যাঁ, এটা তো তোমার একদম, তুমি যা চুরি করবে লোককে মেনে নিতে হবে, চাকরি পাক না পাক। তোমার চাকরি চুরিও মেনে নিতে হবে, তোমার বালি চুরিও মেনে নিতে হবে, তোমার গরু চুরিও মেনে নিতে হবে, তোমার চাল চুরিও মেনে নিতে হবে, সব চুরি মেনে নিতে হবে।